আজকে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র কোন চোখে দেখে বাংলাদেশকে, জানালো মার্কিন কর্মকর্তা। গাজা সংঘাত বন্ধে ইসরায়েলকে যে শর্ত দিল হামাস। বাংলাদেশের উন্নয়ন নিয়ে লজ্জায় পাকিস্তানের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর পদত্যাগ চাইলেন ন্যান্সি পেলোসি। ইউক্রেনে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। ভারতের মানবাধিকার নিয়ে মার্কিন প্রতিবেদন, যা বলল কমিশন। এবার বিস্তারিত। দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র, বরং দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্কের ভিত্তি অভিন্ন মূল্যবোধ ও ভবিষ্যতের সম্ভাবনা। বৃহস্পতিবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসে আইপিএস নিয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেছেন দেশটির রাজনৈতিক ও আইপিএস অফিসার ম্যাক্সওয়েল মার্টিন। ম্যাক্সওয়েল বলেন, দুই দেশের সম্পর্ক চীন, ভারত বা রাশিয়ার দ্বারা প্রভাবিত নয়। যুক্তরাষ্ট্র আশা করে না যে প্রতিটি দেশ তাদের মতো করেই চীন সম্পর্কে একই মূল্যায়ন করবে, আর চীনের সাথে সম্পর্ক নিয়ে মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বাংলাদেশ নিয়ে দেশটির নির্বাচনের আগে যে দৃষ্টিভঙ্গি ছিল তা কতটা পরিবর্তন হয়েছে, কোনো নিষেধাজ্ঞা আসতে পারে কি না। তবে এসব নিয়ে মন্তব্য করার মতো অবস্থানে নেই বলে জানান তিনি। এরপর ম্যাক্স বলেন, নির্বাচনের পর সার্বিক বিষয় পর্যালোচনা চলছে, তার দেশ সম্ভাব্য কাজের স্থানগুলো নিয়ে কাজ করছে। গাজা সংঘাত বন্ধে যে ইসরায়েলকে শর্ত দিল হামাস। 5 বছর বা তার বেশি মেয়াদে অস্ত্রবিরতি দিতে প্রস্তুত হামাস, এমনকি সশস্ত্র শাখা বিলুপ্ত করে পুরোদস্তর রাজনৈতিক দল হিসেবেও কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। তবে শর্ত হলো ইসরায়েলকে 1967 সালের সীমানা ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নিতে হবে বলে জানিয়েছে হামাস। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়ার এসব কথা বলেন। এমন এক সময়ে শর্ত ব্যক্ত করা হলো যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা থমকে আছে। আল হাইয়া যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের নেতৃত্ব দিচ্ছেন। ইস্তানবুলে এপির সঙ্গে আলাপের সময় আল হাইয়া জানান, হামাস গাজা ও পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে প্রতিদ্বন্দ্বী ফাতাহের নেতৃত্বে পরিচালিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওতে যোগ দিতে চায়। এ সময় তিনি উল্লেখ করেন, তার দল শর্ত সাপেক্ষে অস্ত্র ত্যাগে প্রস্তুত। তিনি বলেন, হামাস পশ্চিম তীর ও গাজা উপত্যকা ইসরায়েলের 1967 সালের সীমান্ত অনুসরণ করে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের গঠন ও আন্তর্জাতিক রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিন শরণার্থীদের প্রত্যাবর্তন মেনে, এবং এমনটা হলে হামাসের সামরিক শাখা বিলুপ্ত করা হবে। হামাসের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, যারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে, তাদের অধিকার ও রাষ্ট্র পেয়েছে, সেই বাহিনীগুলো কি করছে? তারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তাদের রক্ষাকারী সশস্ত্র বাহিনী জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে হামাস কখনো কখনো ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার বিষয়ে তার প্রকাশ্য অবস্থানকে সংযত করেছে, কিন্তু এর রাজনৈতিক কর্মসূচি এখনও আনুষ্ঠানিকভাবে নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিনের পূর্ণ মুক্তির কোনো বিকল্প প্রত্যাখ্যান করে। জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছানো এলাকাকে উল্লেখ করে, যেখানে এখন ইসরায়েল গঠিত ভূমি অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন নিয়ে লজ্জায় পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন তাদের লজ্জা হয়। বৃহস্পতিবার ডনের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আগের দিন করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে বাংলাদেশ নিয়ে এমন কথা বলেন শাহবাজ শরীফ। বাংলাদেশের বিকারমান অর্থনীতি প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তৎকালীন পূর্ব পাকিস্তানের কথা স্মরণ করেন। তিনি বলেন, সে সময় পূর্ব পাকিস্তানকে দেশের বোঝা মনে করা হতো, কিন্তু তারা শিল্প উন্নয়নের প্রবৃদ্ধিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। মতবিনিময় সভায় শাহবাজ শরীফ বলেন, আমি তখন খুবই ছোট ছিলাম যখন আমাদেরকে বলা হতো যে এটা আমাদের কাঁধে একটি বোঝা। আজ আপনারা সবাই জানেন যে বোঝা কোথায় পৌঁছেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে। এখন আমরা যখন তাদের দিকে তাকাই তখন আমরা লজ্জাবোধ করি। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশ এখন আর্থসামাজিক খাতের প্রায় সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মতবিনিময় সভায় শাহবাজের বক্তব্যের পর প্রশ্ন উত্তর পর্ব। সেখানে ব্যবসায়ীরা শাহবাজের নেতৃত্বাধীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করে বেশ কিছু দাবি জানান। প্রত্যাশিত ফল অর্জনের জন্য বেশ কয়েকটি অর্থনৈতিক নীতি গ্রহণেরও প্রস্তাব দেন ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কারাবন্দী তেহরিক ইনসাফ বা পিটিআই নেতা ইমরান খানের সঙ্গে সমঝোতা করারও অনুরোধ জানিয়েছেন তারা। নেতানিয়াহুর পদত্যাগ চাইলেন ন্যান্সি পেলোসি। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মনে করেন, ইসরায়েলের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শীঘ্রই পদত্যাগ করা উচিত। নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে শান্তির পথে বাধা বলে উল্লেখ করেছেন তিনি। রেডিও টেলিভিশ ইএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে পেলোসি বলেন, ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তাও স্বীকারও করি, কিন্তু এই অধিকার রক্ষায় নেতানিয়াহু যে নীতি নিয়েছেন ও যা যা করছেন তা ভয়ঙ্কর এবং আমরা সেসব প্রত্যাখ্যান করছি। বিশেষ করে 7ই অক্টোবরে হামলার জবাব তিনি যা করেছেন তার চেয়ে নিকৃষ্ট আর কী হতে পারে। হামলার দায় স্বীকার করে তার সরকারের গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন, তারও পদত্যাগ করা উচিত। গত 6 মাসে যা যা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে তিনি দায়ী। নেতানিয়াহুকে আল-আকসা ও মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তির পথে বাধা মনে করেন কিনা প্রশ্নের উত্তরে সাবেক হাউস স্পিকার বলেন, অবশ্যই মনে করি। আমি জানি না তিনি শান্তিকে ভয় পান কিনা, শান্তিতে বসবাস করতে অক্ষম কিনা, কিংবা শান্তির প্রতি অনাগ্রহী কিনা, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধেরও আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা। গত 7ই অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইংরেজ সীমান্ত দিয়ে ইসরায়েল ভূখণ্ডে ঢুকে নির্বাসিতারে গুলি চালিয়ে 1000 ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। টানা 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে। রুশ এই অগ্রাসনের শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। কিয়েভকে দেওয়া সহায়তার বিষয়ে দেশটির বরাবরই প্রকাশ্যে ঘোষণা দিয়ে থাকে। তবে প্রকাশ্যে সে ঘোষণার বাইরেও ইউক্রেনে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি সেগুলো ইউক্রেন ব্যবহারও শুরু করেছে। বৃহস্পতিবার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ইউক্রেন গোপনে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এসব অস্ত্র চলতি বছরের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদিত 300 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের অংশ ছিল এবং সেগুলো চলতি এপ্রিল মাসে ইউক্রেনে পৌঁছায়। এছাড়া অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এই অস্ত্র ইতোমধ্যে অন্তত একবার ব্যবহার করা হয়েছে বলেও মার্কিন মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন এখন ইউক্রেনের জন্য 61 বিলিয়ন মার্কিন ডলারের নতুন সহায়তা প্যাকেজ স্বাক্ষর করেছেন। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম নামে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল, কিন্তু রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করার জন্য এই দেশটিতে আরও শক্তিশালী কিছু পাঠাতে বরাবরই অনিচ্ছুক ছিল ওয়াশিংটন। যাই হোক, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনকে গোপনে দূরপাল্লার মিসাইল সিস্টেম দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন প্রেসিডেন্ট বাইডেন। এটি 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি, প্রেসিডেন্টের সরাসরি নির্দেশে ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএম প্রদান করেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, কিয়েভের অনুরোধে ইউক্রেনের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার জন্য শুরুতে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে কতগুলো অস্ত্র পাঠানো হয়েছে তা স্পষ্ট নয়, তবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলছেন, ওয়াশিংটন এ ধরনের আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে। ভারতের মানবাধিকার নিয়ে মার্কিন প্রতিবেদন, যা বলল কমিশন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মানবাধিকার এবং গণতন্ত্র সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ স্তরে নিয়মিত যোগাযোগ রাখে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মানবাধিকার সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করার পর ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবারের শীর্ষ কর্মকর্তা রবার্ট গিলস্ট্রিট সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। গিলস্ট্রিট বলেন, আমরা ভারতকে তার মানবাধিকারের বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি বজায় রাখার জন্য আহ্বান জানাই। এছাড়া আমরা নিয়মিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের উভয় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাদের দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন বক্তব্য শুনে তা মানবাধিকার কমিশনকে অবহিত করি। আমরা ভারত সরকারকে জনগণের প্রতিনিধিত্বকারী সুশীল সমাজ ও সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত পরামর্শ করতে এবং দেখা করার জন্য উৎসাহিত করে থাকি। প্রসঙ্গত, গত সোমবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার মূল্যায়নে ভারতের মণিপুর রাজ্যে গত বছর মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া দেশটির অন্যান্য অঞ্চলে সংখ্যালঘু সাংবাদিক ও বিভিন্ন প্রশ্নকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।
আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।